এক প্রকাণ্ড মন্দির গৃহ, দেখলে বোঝা যায় বেশ প্রাচীন তার অন্দর। মন্দিরটির পাথরের দেয়ালগুলির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ানক দর্শন কালী মূর্তি। তার সামনে দণ্ডায়মান একজন রক্তাম্বর পরিহিত দীর্ঘকায় সন্ন্যাসী। সামনে জ্বলছে যজ্ঞাগ্নি। সন্ন্যাসী অজানা কতগুলো শব্দ আউড়ে যজ্ঞের আগুনে কিছু নিক্ষেপ করতেই আগুন ভলকে ভলকে বেড়ে উঠছে। আচমকা শোনা যায় একটি কিশোরী মেয়ের গলা, ছেড়ে দিন যুবরাজ, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন বলছি। রাজবেশ পরিহিত এক শক্তিমান যুবক একটি ষোড়শী লাবণ্যবতী মেয়ের হাত ধরে হির হির করে টানতে টানতে ঢোকে। তারপর হিংস্র হেসে দণ্ডায়মান উপাসকের দিকে মেয়েটিকে ঠেলে দিয়ে বলে, এই যে ঠাকুর মশাই, আমার মহারানীকে নিয়ে এসেছি, একেবারে গ্রামের আনপড় টিয়া পাখি। দেবী মাহাত্ম্য কত বোঝাচ্ছি, কিছুতেই বুঝছে না। মেয়েটি সামনে সেই ভয়ানক দর্শন কালী প্রতিমার দিকে সভয়ে তাকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে চওড়া বুকের সেই সন্ন্যাসী পথ আটকান। কোথায় যাচ্ছিস মা? তোকে যে দীক্ষা নিতে হবে। সন্ন্যাসীর মুখখানি যতটা ভয়ানক ততটাই কঠোরতা ও ধূর্ততার মিশেল। ঘন গোফের মাঝে হাসি ফুটে ওঠে। মেয়েটি হাত জোর করে বলে, ঠাকুর মশাই, আমি রাজার বাড়ি থাকতে চাই না, আমি গ্রামে ফিরে যেতে চাই। গ্রামে আমাদের মাটির ঘরে বাবা মার কাছে ফিরতে চাই। রাজা আমাকে জোর করে ধরে এনেছেন। সন্ন্যাসী সেই একই রকম ক্রূর হাসি হেসে বলেন, তা তো আর হয় না মা, তোমাকে তো আমাদের রাজার রানী হতে হবে। তাই তো রাজা তোমাকে এখানে নিয়ে এসেছে। এখন তোমার শুদ্ধি যজ্ঞ করব। মা কালীর সামনে রাখা ওই পাথরটায় বসো মা, যাও। ঠিক এই সময় মন্দির গৃহের পাশের দরজা দিয়ে ঢোকে এক কিশোর, হাতে একটি পাত্র। তাতে লাল রঙের একটা পদার্থ দেখা যাচ্ছে। কিশোর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বাবা এনেছি। সন্ন্যাসী গম্ভীর গলায় বলেন, আগুনের পাশে রাখো বীর। রাজা দাঁড়িয়ে হাসি মুখে সব দেখছে। কিশোরীর দৃষ্টি এবার সে পাত্রের উপর পড়ে। সে বলে ওঠে, ওটা ওটা কি? সজোরে সন্ন্যাসীর হাতের থাপ্পড় এসে পড়ে মেয়েটির গালে। সে ছিটকে পড়ে পাথরটির ওপর। সন্ন্যাসী এবার সেই দুর্বোধ্য ভাষায় শব্দগুলো উচ্চারণ করতে করতে বলে, পড়ে থাক ওখানে, এবার সে আসবে, তোর শরীরে প্রবেশ করবে, তারপর আর তুই থাকবি না। ঝুঁকে পড়ে কদর্য সন্ন্যাসী বলে ওঠে, তুই হবি গ্রামের টিয়া পাখি থেকে রানী, তোর রাজার রানী। এই দেখ। বলে আর এক মুঠি দ্রব্য ছুঁড়ে দেন আগুনে। এবার ভলক দিয়ে আগুন ওঠার সাথে সাথে সেখানে একটা নীল আগুন দেখা দেয়, আর সেখান থেকে আত্মপ্রকাশ ঘটতে থাকে ভয়ানক দর্শন কোনো অস্তিত্বের। ভয়ানক এক পৈশাচিক আওয়াজ এগিয়ে আসছে। কিশোরীটির চোখ ভয়ে বিস্ফারিত হয়ে উঠছে। কিশোরী কেঁদে ওঠে, মা গো, মা। মুহূর্তে তার চুলের মুঠি ধরে বিড়াল ছানার মতো সেই অগ্রসরমান ভয়ঙ্করের সামনে তুলে ধরে সেই সন্ন্যাসী, আর কানে কানে বলে, ভয় কিসের? যাই বলি, অল্প বিস্তর সকলের ভিতরেই সে থাকে, আর সবচেয়ে বেশি থাকে রাজার মধ্যে, রানীর মধ্যে, কারণ তারাই দণ্ডমুণ্ডের কর্তা প্রজার রক্তে। বলতে বলতে সেই লাল তরল, যা কোনো হতভাগ্য প্রজার বলি দেওয়া শরীর থেকে নির্গত, ঢেলে দিল সেই কিশোরটির মাথায়। কিশোরীর মুখটা ঘৃণায় বেঁকে যায়। রাজা রানীর অভিষেক হয়, রাজার অলঙ্কার দর্প আর অহংকার, ক্ষমতার দর্প, অর্থের দর্প, প্রতিষ্ঠার দর্প, তার বড় প্রিয় অহংকার, যা মানুষকে শাসন করে তোলে।
যেমন এখন ওই অন্য জগৎ থেকে আসা অতিথি তোর আত্মায় প্রবেশ করবে, আর তুই হয়ে উঠবি রাজেশপুরের মহারানী। বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে থাকা সেই মেয়েটি কিছু বলার চেষ্টা করতেই সে একটা কৃষ্ণবর্ণ অপচ্ছায়া তার দেহের সাথে মিশে গেল। মেয়েটির দেহ ধপ করে পড়ে গেল। পেছন থেকে রাজা এগিয়ে সে বলে, ঠাকুরমশাই, হয়েছে? ঠাকুর মশাই ভুরু কুঞ্চন করে তাকিয়েছেন পড়ে থাকা নিষ্পন্দ দেহটার দিকে। ওর বাড়ির লোক যদি জানতে পারে? না না, সে যে ওর সাথে আছে, ছায়া হয়ে ছিনিয়ে নেবে ওকে ওর আপনজনের থেকে। সে যে মহাধূর্ত অমিত শক্তিধর কালো এক অস্তিত্ব। হঠাৎ পড়ে থাকা শরীরটায় মৃদু কম্পন জাগে। ঠাকুর মশাই স্তব্ধ হয়ে পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে বলেন, হয়েছে। মেয়েটি চোখ খোলে। চোখের রং রক্তিম। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। প্রণিপাত ঠাকুর মশাই, প্রণিপাত রাজা। সন্ধ্যা হয়েছে। তারপর ঠোঁটে এক তাচ্ছিল্য সূচক হাসি দেখা যায়। এবার আসতে আজ্ঞা হোক ঠাকুর মশাই। প্রাসাদে আমাদের সেবককুলকে সেবা করার সুযোগ করে দিতে হবে তো। চলুন রাজা। গ্রামের এক নির্জন পল্লীতে এক সৈনিক তার বাড়ির ছিটে বেড়া ঠেলে ঢোকে। অন্য সময় এ বাড়ি মুখরিত হয়ে থাকে একটা মিষ্টি গলার আওয়াজে। বারান্দায় টাঙানো টিয়া পাখিকে কখনো সে বলে, হিরু সোনা, খেয়ে নে। কখনো বা পোষা খরগোশগুলোর পেছনে নুপুর পরা দুটো পা ছুটে বেড়ায়। ছুটে এসে কোমর জড়িয়ে ধরে দুটো নরম হাত। বাবা, এবারে কোন দেশে ছিলে? আমার জন্য কি এনেছো? কিন্তু কিছুই শুনতে পেল না সৈনিক। তার ছোট্ট মেয়েটা কোথাও নেই। কোথায় গেল সে? তার একমাত্র আদরের ধন মা মরা মেয়েটাই তার জীবনের সব। সে ডাক দেয়, মহি, আরে কোথায় গেলি তুই? সেই ডাক শূন্য ঘরে প্রতিধ্বনিত হয়ে ফেরে, যেন সেখানে কোনোদিনই কিছু ছিল না। যাকে খুঁজছে সে হারিয়ে গেছে। সৈনিক ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। কোথায় হারিয়ে গেল তার মাহি? এখন কোথায় খুঁজবে তাকে? হঠাৎ সৈনিকের যেন মনে হয় একটা অপচ্ছায়া সেই শূন্য ঘরের দেওয়ালে সরে সরে যাচ্ছে। ক্ষণিকের জন্য দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে সেই রূপ। সাহসী সৈনিকেরও হৃদয় কেঁপে ওঠে। কে ও? ওই কি আমার মাহিকে নিয়ে গেছে? সে রেগে উঠে ছুটে যায়। কে তুই? হ্যাঁ, কে তুই? আমার মহিকে ফেরত দে, ফেরত দে বলছি। কে তুই? সেই অপচ্ছায়া একটা বিভৎস আওয়াজ করে হাসে। সৈনিক ভয় পিছিয়ে আসে। তার মনে হয় সে যেন আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি রয়েছি ঋদ্ধি তোমাদের সামনে। বিভিন্ন সাথের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকের গল্প দেবরাজ সেনের কলমে, অহং পিশাচিনীর ছায়া। আজকের গল্প পাঠে আদিত্য। গল্প কিন্তু শুরু হয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি গল্পে ফেরা যাক। গল্পের বাকি অংশ শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। শীতের সময় এই হঠাৎ বৃষ্টিটা রিজুর কাছে খুবই বিরক্তিকর। সকালবেলাটা তার সারাদিনের জন্য ওয়ার্ম আপ করার সময়। আজ যদিও রবিবার, বাড়িতে বসে ল্যাদ খাওয়ারই দিন, কিন্তু রিজু ঠিক সেই ধাতের ছেলে নয়। তার জিম আছে, তারপর ছোট্ট একটা ব্যাডমিন্টনের টুর্নামেন্ট। হ্যাঁ, তবে আর একটা জিনিসও ও খুব পছন্দ করে। জিনিস বলা ভুল, রিন্টি ওর বন্ধু। খুব ছটফটে আর হুল্লোড়বাজ, কিন্তু ইদানিং কেমন একটা অদ্ভুত আচরণ করছিল।
তা নিয়ে রিজুর সাথে একটা ছোটোখাটো ঝগড়াও হয়ে গেছে বলা যায়। কারণটা খুবই অদ্ভুত। রিন্টি কদিন থেকে মাঝে মাঝে খুবই গম্ভীর বয়স্ক মানুষের মতো বলে উঠছে, রিজু, জীবনটা ভাবে ছেলে খেলা করে কাটানোর মতো নয়। আমাদের কলেজে জিএসকে দেখেছিস? রঙ্গনদা যেমন পড়াশোনায় তেমনি অ্যাক্টিভ পলিটিক্সে। কেন, আমরা কি খারাপ আছি? এই তো বেশ আছি, কলেজ যাই, স্টাডি করি, মস্তি করি, এই তো একদম বিন্দাস আছি। ধুর, দিস ইজ নট আ লাইফ। একদিন রঙ্গনদার বাড়ি গেছিলাম একটা কাজে। আমাদের জিএস রঙ্গনদা, বাড়ির ভেতরে দেওয়ালে রঙ্গনদার মায়ের একটা বিরাট ছবি আছে। উনি আমাদের এলাকার ভূতপূর্ব কাউন্সিলর, নাম করা রাজনৈতিক নেত্রী। চোখে চশমা, সাদার লালপাড় শাড়ি পরা, কিন্তু চেহারায় একটা প্রচণ্ড ব্যক্তিত্ব। চোখের দিকে তাকালে মনে একটা প্রচণ্ড ডমিনেটিং একটা পাওয়ার কাজ করছে। আপসে চোখটা নিচু হয়ে যায়। রিজু একটু রেগে বলে, শোন, একজন রাজনৈতিক নেত্রীকে দেখে এত ইমপ্রেস হওয়ার কি আছে শুনি? হ্যাঁ, এই ধরনের লোকদের অনেক কালো অতীত থাকে। রিন্টি একটু উদাসভাবে বলে, কি জানি, এটাকেই বোধহয় বলে ক্ষমতার অরা। তারপর রিজুর দিকে ফিরে বলে, রঙ্গনদা বলেছে আমার মধ্যেও উনি ওই রকম একটা কিছু দেখেছেন। এটা কি কম বড় পাওয়া বল? রিজু আরও বিরক্ত হয়ে বলে, বাহ, এবার তাহলে রঙ্গনদার বাড়ি গিয়ে ওনার মায়ের পদসেবা করো আর বলো আমাকে আপনার মতো করে দিন। আমার আপনার মতো ক্ষমতার জ্যোতি চাই। এই একঘেয়ে নির্ঝঞ্ঝাট লাইফ আর ভালো লাগছে না। ঠিক এই সময় রঙ্গনের ফোন আসে। রিন্টি ফোন ধরে। হ্যাঁ রঙ্গনদা, কোথায় আসবো? কলেজে যাচ্ছি। তারপর ফোন রেখে বলল, শোন না, কলেজ ফেস্টে 26শে জানুয়ারির প্রোগ্রামটার জন্য আজ মিটিং হচ্ছে। আমার যাওয়াটা খুব জরুরি, আসছি বুঝলি। বলে সে বেরিয়ে যায়। তারপর থেকে রবিবারে ওদের আর আড্ডা হচ্ছে না। রিন্টির দেখাই নেই, আর রিজুও তাকে ডাকে না। রিন্টির যে কি হয়েছে, হঠাৎ করে ওই মহিলার মধ্যে কি যে দেখতে পেল, এই কথাগুলো ভাবতে ভাবতে সে বেরোবার জন্য রেডি হচ্ছিল। কিন্তু আকাশ থেকে নেমে আসা জলের ফোঁটাগুলো ছনমনের দিনটাকে চুপসে দিল একেবারে। সে গোমরা মুখে কোমরে হাত দিয়ে বারান্দার ওপারে বৃষ্টির দিকে তাকিয়ে ভ্রুকুটি করল। ঠিক এই সময় কলিং বেলটা সজোরে বেজে উঠল। কে এলো এই সাত সকালে? বাবা মা তো কেউ নেই, গেছে মাসির বাড়ি আর ফিরবে বিকেলে। তাহলে এই সময় কে এলো? ভাবতে ভাবতে দরজা খুলে দেয় রিজু। কি দাদা ভাই, বিরক্ত করলাম নাকি? কথাটা বলতে বলতে ঘরে ঢুকলেন মহিম দাদু। রিজুর মুখে চওড়া হাসি ফুটে উঠল। দাদু, এসো এসো এসো, এই বৃষ্টিতে এলে কি করে? দাদু সোফাতে বসতে বসতে রিজুর দিকে তাকিয়ে হেসে বললেন, দাদু ভাই, তোমার সকালবেলা রুটিন তো আজ বৃষ্টির জন্য আপাতত স্থগিত। ফোরকাস্ট যা শুনলাম, বিকেলের আগে কমবে না। তাই ফিল আপ দি ব্ল্যাঙ্কস, মানে এই মাঝের সময়ের গ্যাপটা পূরণ করতেই চলে এলাম। বলতে বলতে দাদু বেতের চেয়ারটায় বসে পড়লেন। শীতের দিনে বৃষ্টি মনটা খারাপ করে দেয়, তাই না রে দাদা ভাই? রিজু হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, দাদু, তোমার ফেভারিট আদা চা করে আনবো? ওহ দাদা, মনের কথাটা বললে। বৃষ্টির দিন, সঙ্গে তোমার হাতের আদা চা। দাদুর মুখের কথাটা কেড়ে নিয়ে রিজু বলে উঠল, আর সঙ্গে তোমার গা ছমছমে ভূতের গল্প। দাদু হাসতে হাসতে বললেন, আমার বলা গল্পগুলো ঠিক গল্প নয় দাদা, ওগুলো ঘটনা। বাই দ্য ওয়ে, আজ রিন্টি দিদিমণিকে দেখছি না। রিজু বেজার মুখে বলে, ও আসেনি, ওই কি এক ওই সোশ্যাল ওয়ার্কের পিছনে পড়েছে এখন। দাদুর মুখের সহজাত হাসিটা একটু কমে গেল। এটা তো তোমাদের কাজ নয় এখন। আগে নিজের পড়াশুনোর ভিত্তি শক্ত করা উচিত। রিজু এবার পুরো ব্যাপারটা দাদুকে বলে। দাদু চুপ করে শোনেন। বাইরে বৃষ্টির তেজ আরও বাড়ছে। না, তুমি বসো, আমি আসছি। রিজু উঠে গেল। কিছুক্ষণ বাদে চা নিয়ে ফিরে এলো দাদুর কাছে। রিজু এবার হেসে বলে, দাদু, তোমার চা। টেবিলের উপর নামিয়ে রাখলো চাটা।
বাইরের বৃষ্টিটা আরও বেড়েছে। এবার তোমার গল্প বলো শুনি। দাদু কি যেন একটা ভাবছিলেন। রিজুর কথা শুনে একটু হেসে চায়ের কাপটা তুলে নিলেন। বুঝলে দাদা, রিন্টি দিদিমণির কথা শুনে আমাদের ছোটবেলার একটা কথা মনে পড়ছে। তখন এত নেতা মন্ত্রীর দাপট ছিল না। আমাদের এই রাজেশপুর তখন ছিল একটা দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট। পশ্চিমবঙ্গে প্রিন্সলি স্টেট? কই, কখনো তো শুনিনি। তুমি আর কতটুকু জানবে? কত লোকই তো জানে না। যেমন কোচবিহার ছিল প্রিন্সলি স্টেট, তেমনি আমাদের রাজেশপুর। আমরা ছিলাম এই রাজেশপুর রাজ্যের অবস্থাপন্ন চাষি পরিবার। আমার ঠাকুরদা জগমোহন ভট্টাচার্য আর ঠাকুমা নিভাননী দেবী। নিভাননী দেবী চতুর্থ সন্তান দীপ্তিকে জন্ম দিতে গিয়ে ইহলোক ছেড়ে চলে যান। আমার বাবারা ছিলেন 2 ভাই আর 2 বোন। ছোট পিসি দীপ্তি ছিল খুব বুদ্ধিমতী আর মেধাবী, বাকি সবাই সাধারণ। বড় ছেলে ভুবনমোহন, মেজ ছেলে বিশ্বমোহন মানে আমার বাবা, সেজ মেয়ে ধরিত্রী আর ছোট মেয়ে দীপ্তি। সে যুগে মেয়েদের স্কুলে পড়া বারণ হলেও ঠাকুরদা ছেলেদের সাথে সবকটি মেয়েকেই পাঠশালায় প্রাথমিক পাঠ দিয়েছিলেন। সবাই সারা জীবন সাধারণই থেকে যান, কিন্তু একটা অদ্ভুত ঘটনার সূত্র ধরে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন আমার ছোট পিসি দীপ্তি। আর সেই ঘটনাটাই আমাদের গ্রামে আলোড়ন তুলেছিল। ঘটনাটা বলেছিলেন আমার ছোট পিসে মশাই, মানে বিভাস পিসে মশাই। দাদু দূরে বারান্দার ওপাশে বৃষ্টিতে ঢেকে যাওয়া ঝাপসা পথঘাটের দিকে তাকিয়ে থাকতে থাকতে গম্ভীর গলায় বলতে থাকেন। রিজুর মনে হয় দাদুর গলার স্বরটা যেন দূর অতীতের কোনো পাতা থেকে উঠে আসছে। বিভাস ছিল দীপ্তির ছোটবেলার বন্ধু। পাঠশালাতে তাদের আলাপ। গ্রামের আর 5টা সাধারণ বাড়ির মেয়ের মতোই সেও কাঠবিড়ালির পিছু ধাওয়া করে, তারপর বৃষ্টির জলে কাগজের নৌকা ভাষায় রান্নাবাটি খেলতেও ভালোবাসে। আবার ঝুলন পূর্ণিমা এলে বাড়ির উঠোনে গঙ্গা মাটি দিয়ে নকল পাহাড়, মাঠ, উপত্যকা, নদী এসব বানায়। তারপর আবার নকল রাধাকৃষ্ণকে খেলনা দোলায় বসিয়ে দোলাতে থাকে। মাঝে মাঝে গিয়ে ওঠে অবন ঠাকুরের রাজকাহিনীর সোলাঙ্কি রাজকুমারীর মতো। ঝুলন দোলায় দোলে শ্যামেরও ছন্দ, আজি কি আনন্দ। বিভাস অবাক হয়ে দেখে তার ছোটবেলার আধো আধো বুলি বলা মেয়েটা আস্তে আস্তে রূপবতী কিশোরী হয়ে উঠছে। বিভাসের তাকে ভালো লাগে আরো, কারণ দীপ্তির সৌন্দর্যের সাথে সবকিছু জানার একটা প্রচণ্ড আগ্রহ কাজ করে ওর মধ্যে। অদ্ভুত ব্যাপার যে স্বাচ্ছন্দ্যের সাথে সে ছেলেদের সাথেও মিশে যেতে পারে। তার মধ্যে একটা চঞ্চলমতি হরিণের ক্ষিপ্রতা কাজ করত। শিশুদের সে খুব দ্রুত তার স্নেহের বন্ধনে বেঁধে ফেলত। দীপ্তির পড়শি কুমোর বাড়ির 7 বছরের নানুর একটি কাঠবিড়ালি আছে। আদর করে সে তার নাম দিয়েছে কাঁঠালি। কাঁঠালিকে সে এক মুহূর্ত কাছছাড়া করতে চায় না। দীপ্তি একদিন এসে কাঁঠালিকে দেখতে চায়। নানু দীপ্তির কাছে আনন্দের সাথে ছুটে আসে। এই দেখো দীপ্তি দিদি, এই যে আমার কাঁঠালি, কেমন মজার না? দীপ্তি হেসে কাঠবিড়ালিটিকে হাতে নিয়ে আদর করে। নানু বলে, দীপ্তি দিদি, আসলে আমাদের এখানে সাপের খুব উপদ্রব, তাই ওকে কোথাও রাখতে ভরসা পাচ্ছি না। যদি সাপে ধরে? দে দে, আমাকে দে। আমাদের বাড়ির পাশের বটগাছটায় যে কোটরটা আছে সেখানে রেখে দেব। নানু মুখ গোমরা করে বলে, কিন্তু দিদি, সাপ তো বট গাছে উঠতে পারে। দীপ্তি দৃঢ়তার সাথে উত্তর দেয়, হ্যাঁ, আমার গাছে পারবে না, দে আমাকে। এই সময় যুগল কিশোরের মন্দিরের পুরোহিত ভবতারণ ঠাকুর নানুদের ছিটে বেড়ার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। চোখে পড়ল দীপ্তি হাতে কাঁঠালিকে নিয়ে নানুকে পেছনে রেখে বেরোচ্ছে। ভবতারণ ঠাকুর বললেন, মা, কোথায় যাচ্ছিস? দীপ্তি হেসে বলল, এই যে কাঁঠালি, একে থাকার জায়গা করে দিতে যাচ্ছি। ঠাকুর ওর মাথায় হাত দিয়ে বলেন,
হলি মা এই গাঁয়ের গ্রাম লক্ষ্মী, সকলের প্রতি তোর এত ভালোবাসা, এত স্নেহ। ভালো থাকিস মা, ভালো থাকিস। নানু বলল, দিদি নাঠালিকে ভালো রাখিস। এইভাবেই দীপ্তি আরো বড় হয়। ছটফটে আর দুষ্টু দীপ্তির এক জায়গায় পা টিকত না। একদিন রাত্রিরে বাজি লড়ে ডাকাবুকো দীপ্তি শ্মশান চত্বরে পৌঁছে যায়। ছেলেদের সাথে ও গ্রামের অন্য মেয়েদের সাথে সে তর্ক জুড়ে দেয় যে শ্মশানে কোনো ভূত নেই। দীপ্তি বলছে, ওরে বোকারা, ওটা একটা ফণী মনসা গাছ, ওর ডালটা বীরেনের ধুতির কোচায় আটকে গিয়েছিল, আর তাই ভেবে ও অজ্ঞান হয়ে গেছে। মনীষা বলে একটি মেয়ে বলে ওঠে, হ্যাঁ, বিদ্যাধরী একখান, সব জেনে বসে আছে। বীরেন দাদাকে মিছে কথা কইছে নাকি? দীপ্তি ফণী মনসার একটি ভাঙা ডাল নিয়ে সামনে ধরে। এই দেখো মনীষা দিদি, আমি কাল রাত্রে গিয়েছিলাম, এই ডালটা ভেঙে এনেছি। ভিড় থেকে রোল ওঠে, কি ডাকাতে মেয়ে দেখো, এত রাতে শ্মশানে গিয়েছিল, বাবা কিছু বলে না নাকি? দীপ্তি বলে, বাবা আমায় কিছু বলেন না, খুব ভালোবাসে জানো। বলে আমাদের মেয়ে পড়াশোনাতেও দীপ্তি, খেলাধুলাতেও দীপ্তি। মনীষা আবার বলে ওঠে, ইস, পড়াশুনো জানে বলে গর্বে মাটিতে পা পড়তেছে না দেখি। বেশি পড়াশুনো করলে বিয়ে হইব না, দেখে রেখো। এরপর দীপ্তি বলে ওঠে, গর্ব করা ঠিক নয় গো, বাবা বলেছেন যে নিজের পা সব সময় মাটিতে রেখে চলা উচিত। জগমোহন ছোট মেয়েকে বেশি ভালোবাসতেন। এই লক্ষ্মী মেয়েটি তার সমস্ত কথা শুনে চলবার চেষ্টা করত। বড় দাদা ভুবনমোহন বাবার দীপ্তির প্রতি এই আদরকে ভালো চোখে দেখত না। একদিন বাবার সামনেই সে বলে ওঠে, এত বড় মেয়ে গ্রাম জুড়ে ধিঙ্গিপনা করে বেড়াচ্ছে, বাবা তুমি কি দেখেও দেখো না? ফের যদি ধিঙ্গিপনা করতে দেখি ঠ্যাং ভেঙে দেব। তখন ছোট ছেলে বিশ্বমোহন বলে ওঠে, রাজ্যের মাথায় মহারানী বসে আছে, তার শুনেছি কোনো দয়া মায়া নেই, যদি একবার কোপে পড়ে যায় আমরা সব শুদ্ধ ডুবব। দিদি ধরিত্রী খুবই চুপচাপ। বড় দুই দাদা রাগারাগি করলে সে ছোট্ট বোনকে নিয়ে সেখান থেকে সরে যায়। আজও সে এসে দীপ্তির হাত ধরে বলে, চল বোন, রাতের রান্নাটা বরং করে ফেলি। দুজনে অন্তর্হিত হয়। ইদানিং গ্রামের চণ্ডী মণ্ডপে দুটি বিষয় নিয়ে খুব তোলপাড় চলছে। প্রথম, রাজেশপুরের সিংহাসনে রানী মহেশ্বরীর আরোহণ। প্রজাদের কাছে তার গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। অজ্ঞাত কুলশীল এই রমণীর সিংহাসনে বসা রাজ্যের প্রজামণ্ডলী খুব ভালো চোখে দেখেনি। রাজা মহেন্দ্র অর্থাৎ এই রানীর সদ্যমৃত স্বামী, সেও যে খুব ভালো ছিল তা নয়, তথাপি অত্যাচারের পর্যায়ে এতটা বাড়েনি। এখনকার রানী নির্যাতনে সকলকে ছাড়িয়ে গেছে। খাজনা আদায়ের নামে আবাল বৃদ্ধ বনিতা অত্যাচারিত হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টি হল, গ্রামের উপান্তে শ্মশানকালীর মন্দির থেকে মাঝে মাঝে এক ভয়ানক আওয়াজ ভেসে আসছে। সেই ভয়ঙ্কর আওয়াজে আপাদমস্তক হিম হয়ে যাচ্ছে। শ্মশানকালীর মন্দির কেউ খুব একটা মারায় না, কারণ সেখানে নরবলি হতো এই কিছুকাল আগেও। ভয়ানক একটা বাতাবরণ ওই মন্দির বেষ্টন করে থাকে। আলোচনা প্রবল হলেও সমাধানের রাস্তা কেউ বাতলাতে পারে না। সমাজের মাথারা হুকোর নল থেকে সুকটান দিতে দিতে মাথা নেড়ে গুরুগম্ভীর মতামত দিতে থাকেন। ছেলে ছোকরারাও হইচই করলেও উক্ত সমস্যার সমাধান করতে কোনো আগ্রহ দেখায় না। দুর্গাপূজার অষ্টমীর ভোর। বিভাস সকালবেলা গঙ্গা থেকে পুজো সেরে এই পথ দিয়ে ফেরে। ভোরের গঙ্গার এই রূপ দেখতে তার খুব ভালো লাগে। গঙ্গার বুক থেকে সূর্য তার ভোরের লাল আভা ছড়িয়ে আস্তে আস্তে উপরে উঠছে। সেই আলোতে সে দেখল গঙ্গার পাড় ধরে কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছে আবৃত যে পথটা জঙ্গলের রাস্তা ধরে সেই রহস্যময় কালী মন্দিরের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে একটি মেয়ে একটি বড় কাপড়ে মোড়া একরাশ পদ্ম ফুল নিয়ে ফিরছে। আকাশে ভোরের আলো তখন পুরোপুরি উঁকি মারেনি। মেয়েটি কাছাকাছি এসেছে। দীপ্তি
একরাশ খোলা চুল তার পিঠ বেয়ে নেমে এসেছে। মনে পড়ল আজ সন্ধি পুজো। বিভাস এগিয়ে আসে। বিভাস এগিয়ে গিয়ে ডাক দেয়, দীপ্তি। দীপ্তি দেখতে পেয়ে এগিয়ে আসে। বিভাসদা, তুমি এত ভোরে এ পথে কি করছো? আমি তো সকালে গঙ্গায় পুজো করতে আসি। আমি পদ্মদিঘি থেকে মায়ের পুজোর জন্য পদ্ম ফুল আনতে এসেছিলাম। তার মানে রাত থাকতে এসেছিলি? জানিস না ওই পুরনো কালী মন্দিরে কোনো ভয়ানক কিছুর আওয়াজ শোনা যাচ্ছে আজকাল? এ পথে এলি কেন? হ্যাঁ, আমার অভ্যেস আছে। তাছাড়া ভালো ফুলের খোঁজ এই দিকটায় পাওয়া যায়, তাই আসি। চল, গ্রামের দিকে আমিও যাচ্ছি। এই পথটুকু তোর সাথেই যাই। দীপ্তি হাসি মুখে বিভাসের দিকে তাকায়। ধরো বিভাসদা, সেই ভয়ানক জিনিসটা যদি এই সময় সামনে আসে, কি করবে তখন তুমি? দিনের আলো এসে আসবে না দীপ্তি। রাতের অন্ধকারেই পৈশাচিকরা উঁকি দেয়। অন্ধকারে থাকে মানুষের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। হঠাৎ কালী মন্দিরের দিক থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর ধ্বনি। ওরা কেঁপে ওঠে। দীপ্তি বলে ওঠে, বিভাসদা, ওটা কি? জানি না। ঠিক এই সময় ভোরের সদ্য কাটতে থাকা অন্ধকারে মনুষ্য আকৃতির কিছু একটা দীপ্তির সামনে হুমড়ি খেয়ে আসে। অর্ধনগ্ন বিকটাকৃতি বড় বড় চুলগুলো মুখের উপর ঝুলে পড়েছে। মুখ থেকে অবিরাম একটা জান্তব আওয়াজ আসছে। দীপ্তি ভয়ে বিভাসের হাত চেপে ধরে। সেই মানবাকৃতি জীবটা দীপ্তির দিকে হাত বাড়ায়। বিভাস এবার এক ধাক্কায় জীবটাকে ছিটকে ফেলে দেয়। জান্তব আওয়াজের ধরন বদলে মুক্ত কান্নার মতো শোনায়। সেই মুহূর্তে এক গ্রামবাসী জঙ্গলের পথ পেরিয়ে এসে লোকটার সামনে থমকে যায়। মাটিতে ঝুঁকে লোকটাকে তুলে ধরে বলে, পাগলা বাবা, আবার পথে এসেছো? চলো, তোমায় তোমার বাড়িতে দিয়ে আসি। পাগলটা মুখে জান্তব আওয়াজ করে দীপ্তির দিকে আঙুল তোলে। বিভাস দেখে লোকটার চোখের কোলে কিছু একটা চিকচিক করছে। ভীত দীপ্তির হাত ধরেও বলে, ভয় নেই। পথিক লোকটি তখন মানুষটাকে নিয়ে চলে যাওয়ার উপক্রম করছে। এমন সময় বিভাস জিজ্ঞাসা করে, ওনার এরকম অবস্থা কেন? হবে না কেন বাবু, একটা মাত্র লক্ষ্মী মেয়ে ছিল ওর। কিভাবে সে যেন হারিয়ে যায়, আর কোনোদিন ফিরে আসেনি। মেয়েটার কি নাম ছিল গো? মাহি। মাহি নাম ছিল মেয়েটার। দুটি সঞ্চরমান যুবক যুবতীর ওপর আর এক জোড়া চোখ তখন নিবদ্ধ। সার্বভৌম মহাশয় দেখছিলেন ওদের। মনে মনে বললেন, মেয়েটার খুব বার বেড়েছে, বাবাকে জানাতে হবে। গ্রামে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। দুর্গাপূজা থেকে প্রতিমা বিসর্জন, পুরো বিষয়টাতেই দীপ্তি ছেলেদের মতোই উপস্থিত থাকে। তার নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা আছে। আর একটা জিনিস তার খুব আকর্ষক, ভগবানের আশীর্বাদের মতো তার গলায় আছে অদ্ভুত সুর। গ্রামের যুগল কিশোর মন্দিরে সকালে যখন পুরোহিত মশাই উপাসনায় বসেন, দীপ্তি সেখানে সুন্দর গান ধরে। গানের সুরে চারিদিক প্রফুল্ল হয়ে ওঠে। গ্রামের সবার কাছে দীপ্তির একটা সহজ গ্রহণযোগ্যতা আছে। তার কোমল স্বভাব সর্বত্র বাঁধন ছাড়া নদীর মতো প্রবাহিত হয়। ব্রাহ্মণ গৃহ থেকে চণ্ডালের কুটির, সব জায়গায় সে অনায়াসে বিচরণ করতে পারে। বিংশ শতাব্দীর প্রথম ভাগের সেই অর্ধ কুসংস্কারাচ্ছন্ন গ্রামের জনসমষ্টি স্বাভাবিকভাবেই দীপ্তির এই সর্বত্র অনায়াস যাতায়াত ও যোগাযোগ ভালো মনে মেনে নিতে পারে না। তার জীবনের সাথে ভেসে চলে সেই অপচ্ছায়ার মিথটা। জগমোহন বিকালে বাড়িতে বসে তামাক খাচ্ছেন। এমন সময় বাড়িতে ঢুকলেন মহিধর সার্বভৌম। জগমোহন উঠে দাঁড়ালেন। আসুন আসুন সার্বভৌম মশাই, আপনার পদস্পর্শ আজ আমার গৃহ পবিত্র করল। এই ভুবন, একটা আসন নিয়ে দেখি। ভুবনমোহন একটি চাটাই এনে মাটিতে বিছিয়ে দিল। সার্বভৌম মশাই হাত তুলে বললেন, আমি এখানে বসতে আসিনি। ব্রাহ্মণের মেয়ে হয়ে আচার বিচার কুল সংস্কার বিসর্জন দিয়ে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, তাতে অচিরে আপনার তো বটেই।
আমরাও গ্রাম শুদ্ধ রসাতলে যাব। জগমোহন খানিকক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ বুঝেছি, আপনি আমার মেয়ের ওপর দোষারোপ করছেন তাই তো, কিন্তু ও তো কোনো দোষ করেনি। সার্বভৌম রেগে ওঠে। দোষ করেনি? আপনার মেয়ে ছেলেদের সাথে অবাধ মেলামেশা করছেন। জগমোহন শান্ত কণ্ঠে বলেন, শুনুন, ওর বয়স এখন সবে 16, ভালো মন্দ বিচার করার বয়স হয়নি ওর এখন শুধু খেলে বেড়ানোর বয়স। আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি মশাই। ব্রাহ্মণে ঘরে ষোড়শী বালিকা এখনো অবিবাহিতা, অরক্ষণীয়া, তারপরেও এত গলা জোর আসে কোথা থেকে? তারপর তো আপনার মেয়ে অজাত কুজাতের সংস্পর্শে যায়। এইসব তথ্য আপনার পরিবারের জল অচল করে দেওয়ার পক্ষে যথেষ্টই যুক্তি রাখে। আপনার যা ইচ্ছে করতে পারেন, আপনারা শক্তিশালী, আপনাদের হাতেই সব। আমি আপনাকে আর একবার সুযোগ দেব, সামনের সপ্তাহে আমি আবার আসব, মনে থাকে জানো। চলে গেলেন সার্বভৌম। ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে দীপ্তি। সেসব শুনছিল। মৃদু কণ্ঠে ডাকল, বাবা। জগমোহন দুহাত বাড়িয়ে ডাকেন, আয় মা আয়। পরিবারের বাকি সদস্যরা এগিয়ে আসে। জগমোহনের বুকে মাথা রাখে দীপ্তি। দীপ্তি জিজ্ঞেস করে, বাবা, তোমরা আমাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ো না। আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না, আমি তোমার বিয়ে দেব। দীপ্তি বাবার বুক থেকে মাথা তুলে নিল। বাবা, আমি এখন বিয়ে করব না। আমার পছন্দ করা কাউকে করতে হবে না, তোর কাকে পছন্দ সেটা বল। দীপ্তি এহেন উত্তর আশা করেনি। আমতা আমতা করে বলে, আমার তো বিশ্বমোহন এগিয়ে এসে বলে, বিভাসকে বিয়ে করবি দীপ্তি? ও তো তোকে খুব ভালোবাসে। শেষ পর্যন্ত দীপ্তির সাথে বিভাসের বিয়ের কথা পাকা হয়। এক চৈত্রের বিকেলে দুজনে পাশাপাশি হাঁটছে। দীপ্তি, তোর আমাকে ভালো লাগে তো? দীপ্তি চোখ তুলে তাকায়, তারপর পার্শ্ববর্তী বহমান নদীর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। আচ্ছা, আমার কোন গুণটার জন্য তোর আমাকে ভালো লাগে? তুই আমার মতো সবার সাথে মিশে যাস তাই। আমিও তোকে ওই কারণেই ভালোবাসি, জানিস। চিরকাল এরকম মানবিক থাকিস। দীপ্তি মাথা নাড়ল। বুড়ি বামুনি সত্যশঙ্করীর বাড়ি গ্রামের প্রান্তে বুড়ো শিবতলায়। সে নিত্য শিব পূজা করে। তার বাড়িতে দীপ্তির নিত্য যাতায়াত। একদিন বামুনি দীপ্তির হাত টেনে নিয়ে বলে, ওরে দিদি, এ কি অদ্ভুত যোগ দেখছি, তুই তো রাজরানী হবি রে মা। দীপ্তি চমকে ওঠে। কি বলছো দিদিমা? আমার তো 2 দিন বাদে বিয়ে। আমার গণনা মিথ্যে হতে পারে না, জানিস তো মা। আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ের সাথে এমনই ঘটনা ঘটেছিল। তারপর কি হলো দিদিমা? সত্যশঙ্করী হাত উল্টে বলল, তারপর মেয়েটা যে কোথায় গেল কে জানে। দীপ্তি অবাক হয়ে তাকিয়ে থাকে। গঙ্গার তীর ধরে বেড়াচ্ছে বিভাস ও দীপ্তি। দীপ্তি বলে ওঠে, আচ্ছা বিভাসদা, আমি যদি হঠাৎ কোথাও হারিয়ে যাই, তুমি কি আমায় খুঁজবে? বিভাস মুচকি মুচকি হাসে। হারাবি কেন? আর যদিও বা হারাস, ঠিক খুঁজে আনবো। জানো, বুড়ি দিদিমা সত্যশঙ্করী বলেছিল আমি নাকি রানী হব। যদি তাই হয় তাহলে তো আমি রাজপ্রাসাদে চলে যাব। তখন তুমি আমায় পাবে কোথায়? বিভাস হেসে বলল, রানী হলে আর কি করব, দুবেলা প্রণাম ঠুকতে হবে, বলতে হবে পেন নাম হই রানীমা। দীপ্তি ও বিভাস দুজনেই হেসে ওঠে। দীপ্তি বলে, জানো তো বিভাসদা, বাড়ি দিদিমা বলেছিল অনেকদিন আগে এমনি একটা মেয়ের হাতে রাজযোগ দেখেছিল সে। তারপর মেয়েটা কোথায় হারিয়ে যায়। তাই নাকি? তা কোথায় গেল সেই মেয়েটা? দীপ্তি আকাশের দিকে তাকিয়ে বলে, আজও কেউ খুঁজে পায়নি।
রাজেশপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ রায়ের অকাল মৃত্যু হয় রাজরোগে। পুত্র দেবেন্দ্র তখন 10 বছরের বালক। বাধ্য হয়ে শাসনদণ্ড তুলে নিলেন মহারানী মহেশ্বরী দেবী। মহেশ্বরী ছিলেন স্বভাবগতভাবে খুব কঠোর মানুষ। যুগের ব্যতিক্রম হয়ে তিনি রাজকোষের হিসাব নিকাশ থেকে শত্রু নিপাত সবিতেই ছিলেন স্বামীর সমকক্ষ। ইংরেজরা রানীর এই নিপুণ শাসন দক্ষতাকে সম্মান জানাত। এক মহিলার মধ্যে পুরুষের এত গুণ তার অধীনস্থ প্রজা ও কর্মচারীদের মাঝে মাঝে ভ্রমে ফেলে দিত যে তিনি মহিলা না পুরুষ। কারণ রানী কোনো অন্যায়কে সমর্থন করতেন না এবং ন্যায় বিধান করতে গিয়ে আপন পর ভেদ করতেন না কখনো। এত গুণ থাকা সত্ত্বেও কোনো এক রহস্যজনক কারণে প্রজারা রানীকে ভক্তি না করে ভয়ই বেশি পেত। এর অন্যতম কারণ ছিল গ্রামের প্রান্তে শ্মশানস্থিত এক দেবী মন্দির, দেবী উগ্রকালীর মন্দির। সেই মন্দিরের উপাসক বীরভদ্র ঠাকুর ছিলেন রাজমাতা মহেশ্বরীর গুরুদেব। উগ্রকালীর মন্দিরে একসময় ডাকাতেরা নর বলি দিত। সেই অনুষ্ঠান করতেন বর্তমান পুরোহিত বীরভদ্র ঠাকুরের পিতা বিষান ভদ্র ঠাকুর। নিন্দুকেরা বলতো নারী হয়েও মহারানীর এই হেন দাপটের কারণ তিনি ঘোর তন্ত্রাচারী। তন্ত্রের ভয়ঙ্কর শক্তিকে তিনি প্রয়োগ করেন শত্রুর বিরুদ্ধে। উগ্রকালীর মূর্তিটি ছিল তান্ত্রিক মতে নির্মিত, ভয়ানক দর্শন। বিষানভদ্র গত হবার পর বীরভদ্র ঠাকুর তার পুজো করতেন। সেই পুজোর সময় অনেক গ্রামবাসী আসত, মাঝে মাঝে আসত দীপ্তি। বসন্তের এক সকালে বীরভদ্র ঠাকুর জবার মালা গাঁথছেন মায়ের জন্য। এমন সময় দীপ্তি এসে বলল, আমি মালা গেঁথে দেব ঠাকুর। বীরভদ্র ঠাকুর বলে ওঠেন, দে মা, আজ তুই গেঁথে দে। নবীন হাতের ছোঁয়ায় আজ মায়ের মালা গাঁথা হোক। উপস্থিত গ্রামবাসীদের মধ্যে একজন বলে ওঠে, আরে আরে এ তো জগমোহন ভট্টাচার্যের মেয়ে দীপ্তি। আর একজন বলে, দীপ্তি, আজকে মা কালীর একটা গান গাও না মা। বীরভদ্র বললেন, মা তুমি গান গাইতে পারো? তাহলে একখানা গান গাও। দীপ্তি গান ধরল। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। এমন সময় পিছন থেকে এক গম্ভীর মহিলা কণ্ঠ ভেসে আসে। অসাধারণ! ঠাকুর মশাই, কে এই মেয়েটি? ভিড়ে আওয়াজ উঠল, গান থেমে যায়। দীপ্তি পিছন ফিরে তাকায়। পিছনে দাঁড়িয়ে আছে এক উন্নত নাসা অপ্ত কাঞ্চন বর্ণ এক মহিলা। গলায় হীরকখচিত হার সূর্যের আলো পড়ে ঝিলিক দিচ্ছে। চোখ দুটো কিন্তু এক ভয়ঙ্কর কঠোরতার আভাস দিচ্ছে। মহিলার সর্বাঙ্গ থেকে কিছু একটা চুঁয়ে পড়ছে, যেটা আশপাশের সবার থেকে আলাদা। কি সেটা বুঝতে পারে না দীপ্তি। শুধু একটা জিনিস বুঝতে পারে, এই মহিলার কাছাকাছি থাকলে তার ভিতরের সহজ সরল দীপ্তি লুকিয়ে পড়তে চাইছে, আর অন্য কিছু একটা ঠেলে উঠে আসতে চাইছে। ঠাকুর মশাই উঠে দাঁড়িয়েছেন, দুহাত জোর করে বললেন, প্রণাম মহারানী। দীপ্তি উঠে দাঁড়ায়। মহেশ্বরী চারপাশ তাকিয়ে বললেন, আজ আমি আমার একান্ত পারিবারিক বিষয়ে কথা বলতে এসেছি। আপনারা যদি আমাকে একটু একান্তে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে দেন তো খুব খুশি হব। মহেশ্বরীর কথাগুলো যেন অনুরোধ নয়, আদেশ। কিছুক্ষণের মধ্যে চারপাশ ফাঁকা হয়ে গেল। দীপ্তি যেন ভুলেই গেছে যে সেও একটা সাধারণ মানুষ। রাজপরিবারের ব্যাপারে কথা শোনার কোনো অধিকার তার নেই, কিন্তু সে নড়তে পারছে না। সে হাঁ করে তাকিয়ে আছে মহেশ্বরীর দিকে। মহেশ্বরী এবার তার মাথায় হাত রাখেন। ঠাকুর মশাই, এই মেয়েটির আধার খুব ভালো, বুঝতে পারছেন তো?
বীরভদ্র কাঁপা গলায় বলেন, ও গরিব ব্রাহ্মণ ঘরের মেয়ে, স্বভাবে খুব নরম। মহেশ্বরী অকম্পিত গলায় বলে ওঠেন, তাতে কি এসে যায় ঠাকুর মশাই? ওর আধার ঠিক তেমন যেমন আমি খুঁজছিলাম। কিন্তু রানীমা, তাহলে তো... মহেশ্বরীর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। আপনি তো সবই জানেন ঠাকুর মশাই, এত জেনেও এই কথা বলছেন। আমাদের শরীর তো মাটির কাঠামো মাত্র, তাতে স্বভাবের এই যে খেলা তা করেন আমার মা দেবী উগ্রকালী, তারই ইচ্ছায় সব হয়। কিন্তু এই মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে রানীমা। মহেশ্বরী পূর্ণ দৃষ্টি মেলে তাকান ঠাকুর মশাইয়ের দিকে, চোখের মণিগুলো ক্রোধ উগরে দিচ্ছে। ঠাকুর মশাই, আপনি আমার গুরুদেব, কিন্তু সর্বাগ্রে আমার রাজ্যের প্রজা। তাই এই রাজ্যের উত্তর শাসিকা বা আমার উত্তরসূরি তৈরি করতে উপযুক্ত আধারযুক্ত মানব বা মানবী আমার প্রয়োজন। দীপ্তি তখনও একটা ঘোরের মধ্যে রয়েছে, শুধু বুঝতে পারছে তার ভিতরে ওই রানীর ব্যক্তিত্বের প্রতি একটা অদম্য আকর্ষণ তৈরি হয়েছে। তার শরীরের ভিতরের অণু পরমাণুগুলো যেন এদিক ওদিক জায়গা বদলে ফেলছে। মহেশ্বরী এবার ওর মাথায় হাত বুলিয়ে বললেন, কি দেখছিস আমাকে? তারপর একটু হেসে বললেন, শুধু দেখলে হবে, আমার মতো হতে হবে তো। এরপর দীপ্তি কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল ঠিক নেই। যখন সজ্ঞানে ফিরল তখন দেখল নিজের বাড়ির চৌকাঠ ডিঙিয়ে ভিতরে প্রবেশ করছে। চৈত্রের আর এক সন্ধ্যায় গঙ্গা নদীর তীরে একটা ঘাটে বসে আছে এক তরুণ আর এক কিশোরী। তরুণ ছেলেটি বিভাস আর মেয়েটি দীপ্তি। চল দীপ্তি, পাশেই মহেশ্বরপুরে গাজনের মেলা হচ্ছে, খুব জমজমাট, ঘুরে আসি। দীপ্তি ঘাটের নিচের ধাপে জলের দিকে তাকিয়ে চুপটি করে তাকিয়ে বসে আছে। কোনো উত্তর দিল না দীপ্তি। বিভাস আবার জিজ্ঞেস করল, কিরে যাবি না? দীপ্তি হঠাৎ বলে ওঠে, আচ্ছা বিভাসদা, রানী মহেশ্বরী বলে কাউকে চেনো? বিভাস চমকে উঠল। রানী মহেশ্বরী? এই রাজেশপুরের মহারানী তিনি, সর্বে সর্বা। কিন্তু তার সাথে দীপ্তির কি প্রয়োজন? বিভাস বলে ওঠে, তার সাথে তোর কি প্রয়োজন? প্রয়োজনটা আমাকে সেই মহারানীর। বিভাস অবাক হয়ে বলে, মহারানী মহেশ্বরীর তোকে প্রয়োজন? হাসিতে ফেটে পড়ে বিভাস, কিন্তু একটা অদ্ভুত গম্ভীর স্বর থামিয়ে দেয় তাকে। তুই কি আমাকে ফেলনা ভাবিস? বিভাস অবাক হয়ে দেখে দীপ্তির দিকে। কথাটা দীপ্তিই বলেছে, কিন্তু এই অসম্ভব গম্ভীর কণ্ঠ এক ষোড়শী বালিকার গলা থেকে কি বেরোনো সম্ভব? দীপ্তি উঠে দাঁড়িয়েছে, তার চোখে কেমন যেন অস্থিরতা খেলা করছে একটা। বিভাস হাসার চেষ্টা করে বলে, না না, আমি তার জন্য হাসিনি। তুই তো আমার জন্য অমূল্য, ফেলনা হতে যাবি কেন? আমি সত্যিই অমূল্য? আমার আধার সাধারণ নয় বিভাসদা, তোর মতো সাধারণ ছেলে আমাকে গ্রহণ করবি কি করে? বিভাস চমকে যায়, এসব কি বলছে দীপ্তি? এ যেন অন্য কোনো মানুষ। একটু হেসে বিভাস বলে, তুই আজকাল খুব মজা করছিস আমার সাথে, করতেই পারিস। কিছুদিন পরে আমাদের মধ্যে চিরবন্ধন তৈরি হতে যাচ্ছে। দীপ্তি বিভাসের চোখে কি যেন খুঁজতে চায়, যেন তোলপাড় করে খুঁজছে। কি দেখছিস ওভাবে? দীপ্তি ধপ করে বসে পড়ল ঘাটের ওপর, বলল, আমি এতক্ষণ কি বলছিলাম বিভাসদা? তুই মহারানী মহেশ্বরী দেবীর কথা বলছিলিস, তিনি নাকি তোকে চান। দীপ্তি আপন মনে বিড়বিড় করে বলে, হ্যাঁ, মহেশ্বরী দেবী। ওনার সমস্ত ব্যক্তিত্বটাই যেন চুম্বকের মতো আকর্ষণ করছে আমাকে, নিজের ভেতর টেনে নিতে চাইছে। বিভাসের ভুঁড় কুঁচকে ওঠে। কোথায় দেখা হলো সেই রানীর সাথে তোর? দীপ্তি আস্তে আস্তে বলে, উগ্রকালীর মন্দিরে। বিভাস কেঁপে ওঠে নিজের অজান্তে। তার হাত দুটো দিয়ে দীপ্তির কাঁধ দুটো ধরে বলে, কেন ওখানে গেছিলি তুই? কি 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 হয়েছে ওখানে? দীপ্তি হঠাৎ ওর হাত দুটো সরিয়ে উঠে দাঁড়ায়, আবার সেই শান্ত ঠান্ডা স্বরে বলে, পুজো করতে গেছিলাম, মায়ের পুজো।
অনেকক্ষণ ঘাটে বসে আছি, এবার বাড়ি যেতে চাই। বলে ঘাটের সিঁড়ি বেয়ে উঠতে থাকে। বিভাস উঠে ওর পেছনে যেতে গেলে ফিরে তাকায় দীপ্তি। আমার পেছনে আসিস না বিভাসদা, আমি একা চলে যাব। দীপ্তি এগিয়ে যায় আর বিভাস অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে ভট্টাচার্য বাড়ির সকলের ঘুম ভাঙে ছাগলের চিৎকারে, তার সাথে পাড়ার পাঁঠার মাংসের দোকানি হারুর ডাকাডাকিতে। ও কর্তাবাবু, ছাগল ছানা কোথায় বাঁধবো একটু বলে দেন। ও কর্তাবাবু। চোখ মুছতে মুছতে জগমোহন বাবু উঠোনে বেরিয়ে আসেন। কি ব্যাপার হারু, এত সকালবেলা ছাগল নিয়ে এসেছো? হ্যাঁ? হারু হেসে বলে ওঠে, দীপ্তি ঠাকুরন বললেন যে বলির জন্য ছাগল চাই, তাই তো নিয়ে এলাম। জগমোহন অবাক বিস্ময়ে জিজ্ঞেস করেন, দীপ্তি বলেছে বলির ছাগল লাগবে? দীপ্তি, মা একবার এদিকে আয় তো। হঠাৎ তার পাশ থেকে আওয়াজ এলো, আমি এখানে বাবা, বলো কেন ডাকছো? জগমোহনের কানে দীপ্তির গলাটা যেন কেমন শোনায়। জগমোহন জিজ্ঞেস করেন, ছাগল কেন আনতে বলেছিস মা? আমাদের তো বৈষ্ণব বাড়ি। দীপ্তি খুব সহজভাবে বলে ওঠে, এই ছাগল মা উগ্রকালীর জন্য। শ্মশান স্থিত উগ্রকালীর মন্দিরে আজ একটা শুভ কাজ আছে, সেখানকার জন্যই এই ছাগল। কথাবার্তা শুনে বিশ্বমোহন ও ভুবনমোহন বেরিয়ে এসেছে। কিসের শুভ কাজ রে দীপ্তি? আর তুই কালী মন্দিরে গেছিস, বলিসনি তো? দেখ দীপ্তি, তোর যথেষ্ট বয়স হয়েছে, যেখানে সেখানে এভাবে ঘোরা এবার কিন্তু তোকে বন্ধ করতে হবে। দীপ্তির অত্যন্ত গম্ভীর গলা ভেসে এলো, মায়ের মন্দির যেখান সেখান নয়, ওখানে আজ বিশেষ পুজো নির্দেশ আছে, আমাকে যেতেই হবে। জগমোহন বলে ওঠেন, কার নির্দেশ দীপ্তি? আমরা তো তোকে কিছু বলিনি। স্বয়ং মহারানী মহেশ্বরী দেবীর নির্দেশ। নামটা শোনা মাত্র সকলের মুখে ভয় বিস্ময়ের একটা খেলা খেলে গেল। জগমোহন বলে ওঠেন, মহারানী? মহারানী তোকে এই কাজের জন্য বাঁচলো কেন মা? জানি না, ওনার আমাকে প্রয়োজন, বিশেষ প্রয়োজন। বিশ্বমোহন বলে ওঠে, আমার অবাক লাগছে রে দীপ্তি, যে দীপ্তি জীবনে একটা মশাও মারেনি, সে চলেছে আজ একটা আস্ত ছাগল বলি দিতে। দীপ্তি ফিরে তাকায় বিশ্বমোহনের দিকে। ভাই, না বুঝে কোনো কথা বলিস না, এটাকে রিপু বলি বলে। তারপর হারুকে বলে, চলো হারু কাকা, ছাগল নিয়ে কালী মন্দির যেতে হবে। হারুর মুখ সাদা হয়ে যায়। দীপ্তিমা, এই সকালে শ্মশানে আমি লোক পাঠাচ্ছি, সে নিয়ে যাবে এখন। সময় নেই, তোমাকেই নিয়ে যেতে হবে, মহারানীর নির্দেশ আছে। হারু কাঁপতে কাঁপতে দীপ্তির পেছন পেছন বেরিয়ে যায়। দীপ্তি দাঁড়িয়ে আছে কালী মূর্তির সামনে। পেছনে এসে দাঁড়ালেন রানী মহেশ্বরী। এগিয়ে এলেন পুরোহিত বীরভদ্র ঠাকুর, কপালে তিলক টেনে দিলেন। রানীর ঠোঁটের কোণায় মৃদু হাসি হেসে বললেন, তোমার দীক্ষা সম্পূর্ণ হলো দীপ্তি, এরপর একটা কাজ তোমায় করতে হবে, পারবে তো? আপনার আদেশ হলে সব পারবো। তোমার ভবিষ্যৎ স্বামীকে জানিয়ে দাও তুমি এই বিয়ে করতে পারছো না। দীপ্তির শরীরে একটা প্রচণ্ড কম্পন খেলে যায়, কিন্তু নিষ্প্রিয় মুখে সে বলে, দেব রানীমা। মহারানী দেখলেন দীপ্তির চোখের গোলগুলো জলে ভরে উঠছে। মহারানী কঠিন গলায় বললেন, দীপ্তি, কাঁদছো কেন? দীপ্তি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মহারানী, এই কাজটা কি করা ঠিক? মহারানী বজ্র কঠিন স্বরে বললেন, কাজটা করতে হবে দীপ্তি। তুমি কোনো সাধারণ মেয়ে নও, কোনো পুরুষের পায়ের তলায় পড়ে থাকার কথা নয় তোমার। তুমি স্বাধীন, অরণ্যচারী বাঘিনীর মতো স্বাধীন। কিন্তু রানীমা, আমি যে... মহারানী ওর সামনে দিয়ে চক্রাকারে ঘুরে যান উগ্রকালীর দিকে। সামনে তাকাও দীপ্তি, আমার উপাস্য দেবী মা অহং পিশাচী, সমস্ত রিপু থেকে মুক্ত হয়ে মা কার্য করেন। আমি এতদিন তাই করেছি, তোমাকেও তাই করতে হবে দীপ্তি।
তুমি হবে আমার উত্তরসূরি, আমার যুবরাজের রানী। নিজেকে সাধারণ ভাবা ছেড়ে দাও আজ থেকে। তুমি অসাধারণ দীপ্তি, তোমার কোনো দুর্বলতা থাকতে নেই। দীপ্তি কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। সামনের যজ্ঞাগ্নিতে এক ভয়ঙ্কর দর্শন নারী মূর্তি সৃষ্টি হচ্ছে। তার খাড়া নাক, কালো কুঞ্চিত সাপের মতো কেশ, নেগড়ে বাঘের মতো চোখ তার, আর দীর্ঘ নখরযুক্ত আঙুলগুলো হিল হিল করছে। অথচ সুটাম নারী দেহ তার। ভয়ানক এক পৈশাচিক আওয়াজ বেরোচ্ছে তার গলা দিয়ে। আগুন থেকে বেরিয়ে এক পা করে তার দিকে এগিয়ে আসছে। দীপ্তি পালাতে চাইছে, কিন্তু নড়তে পারছে না। তার সরল হৃদয় আত্মা এই স্থান ছেড়ে চলে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে মাটিতে গেঁথে দিয়েছে যেন। দীপ্তি অর্ধচেতন অবস্থায় বুঝতে পারল সেই অতীন্দ্রিয় সত্তা তার দেহে প্রবেশ করছে। তার শরীরটা হঠাৎ কেঁপে উঠল। কানের কাছে মহেশ্বরী দেবী বলে উঠলেন, তোমার কেবল দুটি মাত্র কাজ, প্রজা পালন ও শত্রু দমন। তুমি হলে দেবী অহং পিশাচী। দীপ্তি মৃদু স্বরে উচ্চারণ করে, অহং পিশাচী। তিন দিন হলো দীপ্তি বাড়ি ফেরেনি। বাড়ির সদস্যরা সকলেই মুহ্যমান আর স্তব্ধ। এমন সময় বিভাস দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকে পড়ল। মেসমশাই, দীপ্তি কোথায়? দীপ্তিকে আর পাওয়া যাবে না বাবা। এই রাজ্যের যিনি কর্ত্রী, তিনি নিজে নিয়েছেন আমার মেয়েকে। গত পরশু চিঠি এসেছে আমার কাছে, সে হতে চলেছে রাজকুমারের অর্ধাঙ্গিনী। আমি রানীমাকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু তিনি কিচ্ছু শুনতে চাইলেন না। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ও আমার কারোর হতে পারে না। আমি ফিরিয়ে আনবো ওকে। আমি পাগলের মতো বেরিয়ে যায় বিভাস। বীরভদ্র ঠাকুর মন্দির থেকে বেরিয়ে আসছেন। হঠাৎ সামনে হাত জোর করে এসে দাঁড়ায় বিভাস। ঠাকুর, আপনি বলুন, দীপ্তির সাথে মহারানী কি করেছেন? বীরভদ্র ঠাকুর সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বলেন, তুমি কে? দীপ্তির সাথে তোমার কি সম্পর্ক? আমি দীপ্তিকে ভালোবাসি। ওর সাথে। বুঝেছি বাবা, কিন্তু তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। সে এখন অহং পিশাচী। মহারানীর উত্তরাধিকার তার উপর বর্তেছে। বিভাস বীরভদ্র ঠাকুরের পায়ে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি পারেন ঠাকুর, আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দিতে পারেন। ও শুধু আমার নয়, সমস্ত গ্রামের সম্পদ। এই ছায়া সুনিবিড় শান্তির নীর গ্রামের অন্তর্স্থিত আত্মা। ও গ্রাম লক্ষ্মীও। আপনি পারেন ঠাকুর, আপনি পারেন। বীরভদ্র কম্পিত গলায় বললেন, আমার সাধ্য কতটুকু? মহারানী মহেশ্বরীর পুত্র, শাসকের আধার হিসেবে অযোগ্য। তাই উগ্রকালীর আশ্রয়ে থাকা অহং পিশাচিকে দিয়ে ওই সরল নিষ্পাপ কিশোরীর আত্মাকে পৈশাচিক গুণের আধার করিয়েছে মহারানী মহেশ্বরী। কি করে সম্ভব হলো? হ্যাঁ, দীপ্তির আধার তো খুব শুদ্ধ হওয়ার কথা, সেখানে ওই পৈশাচিক যক্ষিরী প্রবেশ করলো কিভাবে? মানব মন যতই শুদ্ধ হোক, তার আকাশে থাকে লোভ, হিংসা আর অহংকারের বাস। সেই অপশক্তিগুলো সর্বদাই সক্রিয় থাকে। বাইরে থেকে খুব শক্তিশালী প্ররোচনা এলে সেগুলো সমগ্র সত্তার উপর প্রভাব বিস্তার করে। মায়ের মূর্তির দিকে ঘুরে বীরভদ্র আবার বললেন, মানব বা মানবী চায় সর্বদা ভালো থাকতে, ঐশ্বর্যের অধিকারী হতে, অহংকারী দর্পী হয়ে উঠতে। যারা ভালো মানুষ, তাদের চরিত্রেও এই দিকটি বিরাজ করে। উপযুক্ত আবহে সেই পৈশাচিক প্রবৃত্তি জাগ্রত হয়, পরিবর্তন ঘটে ভালো মানুষের। সে হয়ে ওঠে অহংকারী, ধনলোভী, এক পিশাচ ভাবনার অধিকারী বা অধিকারিণী। নিষ্ঠুর হৃদয়, মহেশ্বরীর অহং পিশাচী। এই ধরনের মানুষকে দিয়ে শাসন ও শত্রু দমন হয়। প্রজাপালন হলেও তাতে হৃদয়ের যোগ থাকে না। সে কম্পিত স্বরে বলে ওঠে, ঠাকুরমশাই,
ওকে কি কোনোভাবে ফিরিয়ে আনা যায় না? হ্যাঁ? বীরভদ্র বিভাসের কাঁধে হাত রেখে বললেন, উপায় যে নেই তা নয়। যদি কেউ ওকে এই উপলব্ধি করাতে পারে যে অর্থ, অহং এগুলো কিছুই নয়, মানুষের আসল প্রাপ্তি হলো ভালোবাসা, তখনই একমাত্র সে ফিরে আসতে পারে। বিভাস দৃঢ় গলায় বলল, আমি ওকে ফিরিয়ে আনবই। রাজেশপুরের রাজপ্রাসাদ আজ আলোকোজ্জ্বল দীপমালায়। আজ রাজপুত্রের বিবাহ এক সুলক্ষণযুক্ত ব্রাহ্মণ কিশোরীর সাথে। মণ্ডপে মহারানী নিজে দাঁড়িয়ে বিবাহের তদারক করছেন। এমন সময় বিভাস আলুথালু বেশে ঢুকে চিৎকার করে ওঠে, মহিব! চমকে মহেশ্বরী ফিরে তাকান। দীপ্তি স্থাণু হয়ে বসে আছে। মহেশ্বরী চিৎকার করে বলে ওঠেন, এই ছেলে, কে তুমি? তোমার সাহস কি করে হলো এখানে এসে চিৎকার করার? বিভাস হেসে বলে ওঠে, একজন এসেছেন রানীমা, দেখুন। চিনতে পারছেন? পেছন থেকে এগিয়ে আসেন এক মলিন বস্ত্র পরিহিত দীর্ঘদেহী মানুষ, বৃদ্ধ। মহেশ্বরী কেঁপে ওঠেন। বৃদ্ধের চোখে জল গড়িয়ে পড়ে। কাঁপা কাঁপা স্বরে বলেন, মহেশ্বরীর স্মৃতিতে ঝড়ের মতো ভেসে যায় অনেক কিছু। ছোট্ট একটা মেয়ে, তার কাঠবেড়ালি, তার বাবা, ছোট্ট কুঁড়ে ঘর, এক ভয়ানক পিশাচের মুখ তার পদ রোধ করে। মহেশ্বরী ভয়ানক চিৎকার করে ওঠেন। বৃদ্ধ আরো এগিয়ে যান। মহেশ্বরী চিৎকার করে বলে ওঠেন, দূরে সরে থাকো। মহেশ্বরীর কপালের শিরা ফুলে উঠছে, মুখ ভয়ানকভাবে বিকৃত হয়ে উঠেছে। তার ভিতরে যেন প্রবল যুদ্ধ চলছে। বৃদ্ধ লোকটি এসে মহেশ্বরীকে দুহাতে ধরে বলেন, মহেশ্বরীর সেই ভয়ঙ্কর ভাব স্তিমিত হয়ে যায়। মৃদু উচ্চারণে বলেন, বাবা। বলে সে লোকটির কাঁধে ঢলে পড়লেন মহেশ্বরী। উপস্থিত মানুষের মধ্যে গুঞ্জন ওঠে। হঠাৎ আগুন থেকে এক ভয়ঙ্কর মূর্তি আকার নিতে থাকে। উপস্থিত সবাই সবয়ে দেখে এক বিকৃত চেহারা বিভৎস আওয়াজ করছে। সেই একই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে দীপ্তির মুখে। বিভাস এক লাফে দীপ্তির সামনে চলে যায়, দীপ্তিকে নিজের বুকে চেপে ধরে। এক ভয়ঙ্কর চিৎকার করে দীপ্তি তার হাতে কামড় বসিয়ে দেয়, রক্ত বেরিয়ে আসে। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে বিভাস। চিৎকার করে বলে ওঠে, সকল অহং, সকল ঘৃণা, সকল লোভ লালসাকে ধ্বংস করো। ঈশ্বর, অহং পিশাচির করাল ছায়া থেকে এই রাজ্যকে রক্ষা করো, আমার দীপ্তিকে রক্ষা করো। হে সর্বশক্তিমান, আজ যুগ যুগ ধরে বয়ে আসা অহংকার, পিশাচির অভিশপ্ত অস্তিত্বের অবসান হোক। দেখা গেল প্রবল ঝড় উঠেছে, সবকিছু নড়ে উঠছে, যেন যেন পৃথিবীর আজই শেষ দিন। আগুনের সামনে সেই বিকৃত পিশাচি যেন এবার ধীরে ধীরে নিস্তেজ হয়ে মিলিয়ে যাচ্ছে। এবার ঝড় কমে এলো, মঙ্গল শঙ্খ বেজে উঠল। দীপ্তি চোখ চাইল। বিভাসদা। দীপ্তি, দীপ্তি, তুই ঠিক আছিস তো? ওদিকে মহেশ্বরী দেবী উঠে বসেছেন। তার বাবা তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি অঝোর ধারায় কাঁদছেন। এই সময় বীরভদ্র ঠাকুর এগিয়ে এলেন। বিভাস, তোমাকে আমার পিতার এই ভয়ানক উপাসনার কথা আগেই জানানো উচিত ছিল। তাহলে তাহলে এত মানুষের অনিষ্ট হতো না। যাক, আজ থেকে অহং পিশাচির অত্যাচার বন্ধ হলো। এই সময় একটা কাঠবেড়ালি ঢুকে পড়ল মণ্ডপে। তাকে দেখে দীপ্তি লাফিয়ে উঠল। কাঠালি, তুই এখানে এলি কি করে? বলে ছুটে গিয়ে কোলে তুলে আদর করতে থাকে তাকে। শরতের আকাশে তখন পেঁজা মেঘের আনাগোনা, আর রোদ্দুরের খেলা শুরু হয়েছে। রিন্টি হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। তারপর ছাতাটা শোকেসের পাশে ছুঁড়ে দিয়ে দাদুর পাশে গিয়ে বসে বলল, রিজু, একটু জল দে না রে।
রিজুর সামনেই জলের বোতল রাখা ছিল। সে বোতল এগিয়ে দেয়। রিন্তি ঢক ঢক করে জল খেয়ে বোতলটা রাখলো। তারপর দাদুর দিকে তাকিয়ে হেসে বলল, তুমি কখন এলে দাদু? আমি তো বেশ খানিকক্ষণ এসেছি, তোমাকে মিস করছিলাম। কোথায় গেছিলে? আমার জিএসের ডাকে কলেজে, তারপর রঞ্জনদার মায়ের সাথে দেখা করতে ওর বাড়িতে গিয়েছিলাম। কেমন লাগলো? ছবি দেখে যতটা আকর্ষণীয় লেগেছিল, সামনাসামনিও ঠিক ততটাই ওনার পার্সোনালিটি। বাট দাদু ভুরু কুঁচকে বললেন, কিন্তু কি? ওনার চোখের মধ্যে কি যেন একটা খেলা করে, নীল আগুনের মতো, যেন সামনে থাকা মানুষের পুরো এক্সিস্টেন্সটাকেই গিলে খেতে চায় ওই চোখ। আচ্ছা দাদু, এরকম মানুষের চোখ দেখেছ? আমার বেশ ভয় করছিল। নর্মাল নয়, অন্য কোনো ভয়। হয় দিদি, হয়। ভয় পেও না, ওটা একটা পৈশাচিক সত্তা, অহং। তোমার আমার সবার মধ্যেই ওই পিশাচির বাস। রিজু জিজ্ঞেস করলো, কিরে, তোর তাহলে সেলিব্রিটি হবার মোহ কেটেছে তো? রিন্তি মাথা নিচু করে বসেছিল, ধীরে ধীরে মুখ তোলে। না রে রিজু, পুরোটা খারাপ লাগেনি। আছে, কিছু আছে ওনার চোখে। দাদু রিন্তির চোখের দিকে তাকিয়ে চমকে ওঠেন। রিন্তির চোখের মণিগুলোতে নীল আগুন জ্বলে উঠেছে। কোথা থেকে যেন একটা খিলখিল হাসি ভেসে আসছে। দেওয়ালে যেন কোনো অপার্থিব ছায়া সরে যায়। বাতাসে ফিস ফিস করে কথা ভেসে যায়, সে আসছে। শেষ হলো দেবরাজ সেনের কলমে আজকের গল্প অহং পিশাচিনীর ছায়া। আজকের গল্প পাঠে আদিত্য, অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুহিনা, হরোস্কোপ অফিসিয়াল থেকে সৌমিলি, বং স্টোরি হাব থেকে নীল, ফিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে তৃষা এবং আর্য, ফেরারি মন থেকে বুবাইদা, ফিয়ার ফেভার থেকে অভ্র, দুর্বা, ফিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে সায়ন্তন, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, রেল অফ টেলস থেকে দেবস্মিতা, ঐন্দ্রিলা, সৃষ্টি, ডক্টর তন্ময় এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু, স্ক্রিপ্টিং অনিন্দিতা, আবহ, শব্দগ্রহণ এবং ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা তোমাদের মধ্যে লেখালেখি করো, ভয়েস অ্যাক্টিং করো, পোস্টার অর্থাৎ ইউটিউব থাম্বনেল বানাও, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কিভাবে যোগাযোগ করবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। যাও, তাড়াতাড়ি আমাদের ইমেল করো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। বন্ধুরা, আমরা খুব খুশি। এই রকমের মাধ্যমে আমরা অনেক নতুন বন্ধু বান্ধবদের পেয়েছি, তাদের সাথে কাজ করছি। ভবিষ্যতে হয়তো আরও নতুন নতুন বন্ধু বান্ধব আমাদের সাথে যুক্ত হবে এবং তাদের সাথেও কাজ হবে। তো বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? যদি গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো নতুন ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আমরা দেখছি অনেকে আমাদের গল্প শুনছো, কমেন্ট করছো, লাইক করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাপোর্টটাই আমাদের এগিয়ে নিয়ে যাবার শক্তি যোগায়। কমেন্টে তোমাদের মতামত জানিও যে তোমরা আর কি কি ধরনের গল্প শুনতে চাও। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব।
তাহলে বন্ধু আজ এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।